নমস্কার সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইয়ের আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাস রেকর্ডে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম, আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম অ্যান্ড প্রশ্ন, টিক চিহ্ন এগুলো কারেকশন করেছিলাম। তো আজকে আমাদের অর্থাৎ আমরা সবাই যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়, আমাদের ইতিহাস। তো চলো কথা না বলে আজকে শুরু করা যাক। তৃতীয় অধ্যায়ের নাম আমাদের ইতিহাস, ভাষা আন্দোলন। তো আমরা ছবি একে কি চিত্র দেখতে পাই? ভাষা আন্দোলনের সূত্রপাত 1947, রাইট? ওকে। তারপর ছবি দুয়ে কি দেখতে পাই? ছবি দুয়ে আছে ভাষা আন্দোলন 1952। তো তারপর আমরা নিচে চলে যাব, একটু নিচে যদি দেখি আমরা একটু, তৃতীয় ছবিতে আছে শহীদ মিনার, যেটা 1952 সাল লেখা আছে, এবং চতুর্থ ছবিতে যেটা লেখা আছে সেটা শহীদ মিনার 1963 সাল। তো এইখানে আমাদের ছবিটা ভালো করে একটু পর্যবেক্ষণ করব, যেহেতু আমাদের অধ্যায়টার নাম আমাদের ইতিহাস। তো সবাইকে কিন্তু অবশ্যই পড়াটা কি মনোযোগ সহকারে করতে হবে, তাই না? তো তো পরবর্তী পেজে আমরা চলে যাব। পরবর্তী পেজে আছে আমাদের ক নাম্বারে, পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি। ছবিগুলো কিসের? আমরা কিন্তু এতক্ষণ ছবিগুলো পর্যবেক্ষণ করলাম, তাই না? অর্থাৎ ছবিগুলো কিসের সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, এক নাম্বারে কি আছে? এক নাম্বারে ছিল আমাদের ভাষা আন্দোলনের সূত্রপাত 1947 সালে। কত সালে? ভাষা আন্দোলনের সূত্রপাত 1947 সালে। ওকে, দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটা হলো ভাষা আন্দোলন। ওকে, তারপর তৃতীয় নাম্বারে আছে আমাদের শহীদ মিনার, চতুর্থ নাম্বারেও আছে শহীদ মিনার, সালগুলো উল্লেখ করা আছে। ঘটনাগুলো কখন ঘটেছিল সেটা আমরা সালগুলো এখানে লিখতে পারি। হ্যাঁ, সালগুলো লিখব। ওকে, কেন ঘটেছিল সেটাও আমাদের লিখতে হবে। তো চলো তার আগে আমরা পুরো পেজের আমাদের যেই ডিটেলসটা আছে সেটা আমরা একটু পড়বো। ওকে, তো চলো তাহলে শুরু করি। ওকে, তো রেডি? এটা হলো আমাদের 1947 সালে। ওকে, এখান থেকে শুরু করব। তো আশা করি সবাই রেডি, অ্যান্ড স্ক্রিনের দিকে মনোযোগ সহকারে তাকাতে হবে সবাইকে। 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তান কয়টি অংশে বিভক্ত ছিল? দুইটি অংশে, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। ওকে, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা নোট করে নিতে পারো। ওকে, আরেকটা প্রশ্ন, কত সালে ভারত ও পাকিস্তানের নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? সেটা কিন্তু 1947 সাল। তো প্রত্যেকটা লাইন আমরা পড়ব মনোযোগ সহকারে, যেন আমরা ভুলে না যাই। ওকে, পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ লোকই ছিল বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বসবাস করত, কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। ওকে, কত সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে? এটাও কিন্তু একটা প্রশ্ন, 1948 সালে। ওকে, এ সময় বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেকেই গ্রেপ্তার হন। কিছুদিন পরে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ওকে, তারপর ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিল বের করে। দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ওকে, পুলিশ মিছিলে গুলি চালায়, শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে ভাষা শহীদ বলি। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কাদেরকে ভাষা শহীদ বলি, তাই না? ওকে, এটা কিন্তু আমরা নিশ্চয়ই পারবো, আমরা কিন্তু এই লাইনটা খুব সুন্দর করে পড়লাম। ওকে, তারপর 1956 সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। 1952 সালে ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। পরবর্তীতে 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়।
তো আমরা সালগুলো খুব ভালো করে একটু নোটস করব, কেননা এগুলো কিন্তু আমাদের প্রশ্নে আসবে। হ্যাঁ, কেন হলো, কোথায় হলো, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে অ্যান্ড মনে রাখতে হবে। দেখো, কেন ঘটেছিল, এখানে একটা প্রশ্ন আছে না, প্রশ্ন কেন ঘটেছিল, কেন ঘটেছিল, তো এইটা আমরা লিখব। ঘটনাগুলো কখন ঘটেছিল, সালগুলো আমরা লিখব। অ্যান্ড প্রথম 1, 2 এবং 3 তৃতীয় ছবির আমাদের ইয়াগুলো লিখতে হবে এখানে। ওকে, ভাষা আন্দোলনের সূত্রপাত 1947 সালে। তো ঘটনাগুলো কখন ঘটেছিল সেখানে আমরা কি করব, এই বিবরণটা খুব সুন্দর করে নিজেরা খাতায় লিখে ফেলবো কিংবা বইয়েও নোট করে রাখতে পারি। ওকে, তো আরো ডিটেলস করতে গেলে আমাদের দেখা যাবে ক্লাস রেকর্ডটা বেশি লং হয়ে যাবে। তো আমি পুরো ডিটেলসটা পড়েছি, এখান থেকে আমাদের নিজেদেরকে লিখতে হবে। খ নম্বরে চলে যাব, বিষয়বস্তু। পড়ি ও কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে লিখি। বিষয়বস্তু পড়ি ও কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে আমাদের এখানে লিখতে বলেছে। তো আমাদের নিচের ঘটনাটা চলো আমরা একটু পড়ি, শুরু করা যাক। হ্যাঁ, ওকে, আশা করি সবাই রেডি হয়ে গিয়েছে। এখান থেকে শুরু করব আমরা। ভাষা শহীদ আব্দুস সালাম 1925 সালে ফেনী জেলার লক্ষণপুর গ্রামে, বর্তমানে সালামনগর, জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি আব্দুল ফাজিল ও মা দৌলতের নেসা। ভাষা শহীদ আবুল বরকত 1927 সালে ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসুজ্জোহা এবং মা হাসিনা বিবি। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ, ওকে, 1926 সালে মানিকগঞ্জ জেলার পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল লতিফ ও মা রাফিজা খাতুন। ভাষা শহীদ আব্দুল জব্বার 1919 সালে ময়মনসিংহ জেলার পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাসান আলী এবং মা সাফাতুন নেসা। তো এইখান থেকে আমাদের এগুলো নোট করতে হবে। দেন আমাদের এখানে চলে যাব কোথায়, এই আন্ডারলাইন এখানে, অর্থাৎ যেখানে ঘর করা সেখানে আমাদের কি লিখতে হবে। এখানে আমাদের বিষয়বস্তুগুলো কখন কি ঘটেছিল সেই জিনিসগুলো এখানে লিখতে বলেছে। তো এইটাও সেম একইভাবে আমাদের উদ্দীপকটা পড়েছি, দেন আমাদের এখানে লিখতে হবে জিনিসগুলো, আমরা সুন্দর করে লিখে ফেলবো। ওকে, তারপর আছে গ নাম্বারে ভাষা শহীদদের সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি। এটা কিন্তু আমরা একটু আগে এর আগের পেজে পড়লাম যে ভাষা শহীদদের তথ্যগুলো। তো জন্মস্থান, সালামের জন্মস্থান কোথায় ছিল, জন্মসাল এবং বাবা মায়ের নাম। ওকে, চলো দেখে আসি আমরা। ওকে, দেখো, এই যে ভাষা শহীদ আব্দুস সালাম 1925 সালে ফেনী জেলার লক্ষণপুর গ্রামে কি জন্মগ্রহণ করেন, আর বর্তমান হলো সালামনগর। ওকে, তার বাবা মুন্সি আব্দুল ফাজিল ও মা দৌলতের নেসা। ওকে, এটা ছিল সালাম। ওকে, তারপর আমাদের দ্বিতীয় নাম্বারে আছে রফিক। তো আমরা আমাদের এটাও আমরা কি করব, এখান থেকে সুন্দর করে বের করে তার জন্মসালটা এখানে লিখে ফেলবো এবং জন্মস্থানটা লিখে ফেলবো এবং বাবা মায়ের নামগুলো লিখে ফেলবো। ওকে, তারপর চলে যাব বরকত। ঠিক বরকতে এবং জব্বার এই দুইজন ব্যক্তির জন্মস্থান, জন্মসাল, মা এবং বাবা কারা ছিলেন, এই জিনিসগুলো আমরা নিজেরা কি করব, আমাদের বইতে কিংবা খাতায় আমরা সুন্দর করে লিখবো। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আমাদের পরীক্ষায় আসবে। যদি বলি যে আমাদের প্রশ্ন থাকতে পারে এরকম যে ভাষা শহীদ বরকত কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কিংবা তার পিতার নাম কি, তার মাতার নাম কি। তো এই জিনিসগুলো যদি আমরা এখনই সুন্দর করে বইতে কিংবা খাতায় লিখে ফেলি, দেখা যাবে যে আমাদের এক্সাম টাইমে হওয়ার সম্ভাবনা 100 যদি বলি % থাকবে, আমরা ভুলে যাব না। ওকে, তো চলে যাব তার পরবর্তী পেজে, পার্ট 2-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা ছিল আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম ছবিতে আছে আমাদের প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ। ছবি 2, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। দুইটা ছবি আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম।
ওকে, ক নাম্বারে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি। ছবিগুলো কিসের? একটা হলো প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণের ছবি, যেটা আমরা কি ভাষা শহীদদের উদ্দেশ্যে কি অর্পণ করছি, তাই না? এবং তারপর দ্বিতীয় নম্বর ছবিতে আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। ওকে, অনুষ্ঠানগুলো কখন হয়? অবশ্যই প্রভাত ফেরিটা খুব সকালে হয়, তো এটা আমরা লিখে রাখবো। কোথায় ফুল দিচ্ছে? শহীদ মিনারে ফুল দিচ্ছে, একদম ইজি প্রশ্ন। তারপর কেন ফুল দিচ্ছে সেটাও আমরা জানি, এটা তোমাদের জন্য থাকবে প্রশ্নটা। কেন ফুল দিচ্ছে যদি এটা আমরা সবাই জানি, জেনে থাকি, অবশ্যই কি করব, আমরা কমেন্ট সেকশনে লিখে জানাবো। ওকে, তো চলো তারপর চলে যাব আমরা পরবর্তী লাইনে। শহীদ দিবস উপলক্ষে আব্দুল গফফার চৌধুরী রচনা করেন 21-এর গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট বড় শহীদ মিনার রয়েছে। 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এটি আমাদের গর্বের বিষয়। আমরা রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করে থাকি। মানে পালন করি, যেটাই হোক সেটা একই, পালন করে থাকি কিংবা পালন করি। তো আশা করি এখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো পেয়েছি। দেখো, এটা আমরা নোট করে নিতে পারি। কত সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়? 1999 সালে। ওকে, তো এটি আমাদের গর্বের বিষয় অবশ্যই। কেন? কারণ আমাদের দিবসটা কি ওই সাল থেকে 21শে ফেব্রুয়ারি থেকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল, তাই না? তো পরের পেজে চলে যাব একটু আমরা সবাই। পরের পেজে আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাই। প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গায়। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। ওকে, তারপর আমরা ভাষা শহীদদের অবদান চিরদিন মনে রাখব। খ নম্বরে আছে আমাদের 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রের খালি ঘরে লিখি। তো চলো তাহলে আমরা লিখে ফেলবো আমাদের বইতে। তো বই কিংবা খাতা নিয়ে রেডি হব। একটু ছোট করি আমরা স্ক্রিনটা। ওকে, চলো, যেটা আমাদের অপ্রয়োজনীয় পার্টগুলো আমরা মুছে ফেলবো, আমাদের এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, এটা 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এবং এই যে ফাঁকা ঘরগুলো আছে এখানে আমাদের কি লিখতে পারি? এখানে আরেকটা জিনিস আমরা পড়েছিলাম, ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? এটাও কিন্তু আমরা নোট করতে পারি এখানে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এবং বাকিগুলো সেম একইভাবে রিডিং থেকে আমরা যে জিনিসগুলো পড়েছি ওগুলো আমরা এখানে লিখবো। গ নম্বরে আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। তো বাক্যগুলো আমাদের নিজেদের তৈরি করতে হবে। নিজেরা আমরা কি করব, বাক্যগুলো তৈরি করে সুন্দর করে নিজেদের ভিতর থেকে যেটা আসে সেইটা আমরা লিখব। এখন আমি একটা বলে দিলাম, সেইটাই যে আমরা লিখব এমন কোনো কথা না। আমাদের নিজেদের ভিতর থেকে এতক্ষণ আমরা যে রিডিংগুলো পড়লাম সেগুলোই আমরা লিখব এখানে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তারপর ঘ নাম্বারে আছে কি? ঘ নাম্বারে আছে বিদ্যালয়ের প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা অভিনয় করি। তো এইটা আমরা ক্লাসে করতে পারি সবাই। বিদ্যালয়ের প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে কি করব? শ্রদ্ধা জানানোর ভূমিকা নয়, অভিনয় করব। অর্থাৎ আমরা জাস্ট এটা, আমরা যারা আছি ক্লাসে, অর্থাৎ আমরা সবাই কি করতে পারি? এটা করতে পারি। অর্থাৎ তোমাদের কথা বলা হয়েছে এখানে, তোমরা স্টুডেন্টরা মিলে এটা করতে পারো। কিন্তু অবশ্যই কিন্তু কি, যে আমরা 21শে ফেব্রুয়ারির দিন কি প্রভাত ফেরি করি সবাই, তাই না? অবশ্যই করি, কিন্তু অনেকেই করে এবং অনেকে আছে যারা করেন না। তো সবাই, অনেকে বলতে পারে যে টিচার আপনি এটা বললেন, আমরা সবাই তো করে না। আসলে সবাই করে না, যারা করে তারা করে। ওকে, তৃতীয় নম্বরে চলে যাব, আমাদের স্বাধীনতা দিবস। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমাদের দেশের মানচিত্র না? এতটুকুই যে গ্রিন কালারের, এটা আমাদের দেশের মানচিত্র। ওকে, মানচিত্রে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান চিহ্নিত করি। তো এইটা আমরা দুটা চিহ্নিত করব কিভাবে? এই দেখো, নিজ ব্লু কালার দিয়ে কি করলাম? 4-5টা সার্কেলের মতন করে রাখলাম, রাইট? তো মানচিত্রে বাংলাদেশের তৎকালীন
পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তান চিহ্নিত করি। এটা কি? এটা হলো পাকিস্তান, রাইট? এটা হলো আমাদের পূর্ব পাকিস্তান, এটা হলো পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান কি? বর্তমান বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান ছিল তৎকালীন পাকিস্তান, রাইট? ওকে, তো দুইটা জিনিস আমরা চিহ্নিত করলাম এবং দেখে নিলাম। পরের পেজে চলে যাব। ছবি 1, 7ই মার্চ 1971 সাল। তো আমরা এই বিশিষ্ট ব্যক্তিকে কিন্তু অবশ্যই চিনতে পারছি, এমন কেউ নাই যে বিশিষ্ট ব্যক্তিকে চিনে না, সবাই এই বিশিষ্ট ব্যক্তিকে চিনেন, তাই না? এবং ছবি 2 আছে 26শে মার্চ 1971 সাল। তো দুইটা ছবি আমরা ভালো করে খুব একটু পর্যবেক্ষণ করব, কারণ আমাদের প্রশ্ন চলে আসবে। এই দেখো, 1 নং ও 2 নং ছবি পর্যবেক্ষণ করি ও কোন ছবিতে কি হচ্ছে তা লিখি। তো 1971 সাল 7ই মার্চে কি হয়েছিল এটা কিন্তু আমরা জানি সবাই। এই জিনিসগুলো কি করব? আমরা লিখে ফেলবো, অর্থাৎ আমাদের যে ভাষণে আমাদের হয়েছিল 7ই মার্চ, সেই জিনিসগুলো কি করব? আমাদের ওখান থেকে আমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা লিখে ফেলবো, এবং 26শে মার্চ 1971 সালে যে ঘটনাগুলো হয়েছিল এই ছবির পরিপ্রেক্ষিতে সেগুলো আমরা লিখব। তারপর পরবর্তী পেজে চলে যাব। আচ্ছা, আরেকটা কথা, অনেকের প্রশ্ন থাকতে পারে, টিচার আপনি এই জিনিসগুলো ক্লাসে দেখিয়ে দিচ্ছেন, আপনি কেন বলছেন না, পড়ছেন না? কারণ আমি যদি এটা লিখে দেখাতে যাই তো আমাদের ক্লাসটা এতটাই লং হয়ে যাবে, 1 ঘন্টা প্লাস হয়ে যাবে, আর এটা আমরা একটা বোরিং সিস্টেমের মধ্যে পড়ে যাব। তবে আচ্ছা, টিচার হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব সেটা হলো তোমাদের বুঝিয়ে দেওয়া, এবং বাদ বাকি কাজটুকু তোমাদের নিজেদের করতে হবে। যেমন আমি একটা প্রশ্নের উত্তর বলে দিলাম ক্লাসে, বাকি প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাকে নিজে থেকেই করতে হবে এবং নিজে থেকেই লিখতে হবে, কারণ পরীক্ষার খাতায় কিন্তু তুমিই লিখবে, টিচার না, তাই না? তো আমাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা টিচারের, এবং বাদ বাকি আমাদের পড়া এবং লাইফের জার্নিটা নিজেদের, স্ট্রাগলটা নিজেদেরকেই করতে হবে। তো আমরা পরের পেজে চলে যাব। ছবি 1 আছে কে বক্তৃতা করছেন, এবং ছবি 2, এই ছবি 1 এবং 2 আমরা আসবো। তো চলো, তার আগে আমরা কি করব? নিচের অনুচ্ছেদটা পড়ব। ওকে, চলো। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতে থাকে। প্রতিবাদে এদেশের মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। এই ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই 25শে মার্চকে আমরা কাল রাত বলি, অর্থাৎ কোন রাতকে আমরা কাল রাত্রি হিসেবে চিনি? 25শে মার্চকে। ওকে, 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কতই মার্চ? 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই দিন থেকে শুরু হয় পশ্চিম পাকিস্তানদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বলে এই দিবসটি আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্বাধীনতা দিবসে আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। বিদ্যালয়ে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে আমরা সকলে কি অংশগ্রহণ করি, রাইট? ওকে, এটা ছিল আমাদের ফুল ডিটেলস। তো আমরা যে ছবিগুলো আগে দেখলাম, 7ই মার্চ ভাষণ ছবি 1, এবং ছবি 2 যেটা ছিল কি 26শে মার্চ ছিল, তাই না? তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, এবং 7ই মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। ওকে, তো এইটা ছিল আমাদের এখানে। তো এখানে কে বক্তৃতা করছেন? বক্তৃতা কে করছেন? ছবি 1-এ কে বক্তৃতা করছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি বলি, আমাদের খুবই
প্রিয় একজন মানুষ, এবং কে বক্তৃতা করছেন ছবি দুইয়ে বক্তৃতা করছেন মেজর জিয়াউর রহমান, যিনিও খুব মহান একজন ব্যক্তি। ওকে, তারপর কখন করছেন এটা আমরা লিখে ফেলবো 7ই মার্চ এবং 26শে মার্চ। ঠিক আছে, তো এটা আমরা লিখে ফেললাম, সালটা উল্লেখ করব 1971 সাল। তো এগুলো আমাদের এখানে নোটস করতে হবে। চলে যাব তার পরের পেজে। আমাদের এই পুজো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। খুব আস্তে আস্তে করে আমরা রিডিংগুলো পড়লাম ক্লাসে অ্যান্ড বোঝানোর চেষ্টা করলাম। গ নম্বরে চলে যাব, নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজাই। তো মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, কাল রাত, শেখ মুজিবুর রহমানের ভাষণ, পূর্ব পাকিস্তানকে শোষণ করা, সময় পাকিস্তান প্রতিষ্ঠার পর ঘটনা। এখানে আমাদের লিখতে হবে পাকিস্তান প্রতিষ্ঠার পর আমাদের কি অবস্থা হয়েছিল আমাদের পূর্ব পাকিস্তানের, সেটা আমরা লিখব। কি দুঃসময় যদি বলি, খুব খারাপ সময় চলছিল আমাদের, সেই জিনিসগুলো আমরা এখানে একটু বর্ণনা করে লিখবো আমরা নিজেরা, যেহেতু আমরা রিডিং করেছি অবশ্যই আমাদের সবার মনে আছে। 7ই মার্চ 1971 সালে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, জাতির পিতা, তিনি ভাষণ দিয়েছিলেন। ওকে, 25শে মার্চ 1971 সাল। 25শে মার্চ কি কাল রাত্রি হিসেবে পরিচিত, ওই দিন কি গণহত্যা চালানো হয়েছিল আমাদের দেশে। ওকে, তারপর 26শে মার্চ 1971, যেদিন আমাদের কি জিয়াউর রহমান আমাদের কি স্বাধীনতা ঘোষণা করেন, তাই না, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওকে, ঘ নাম্বারে চলে যাব। এই জিনিসগুলো আমাদের নিজেদেরকে লিখতে হবে, অর্থাৎ নিজেদের খাতায় নোটস করতে হবে। ওকে, ঘ নাম্বারে আছে আমাদের স্বাধীনতা দিবস। চলো এটা একটু দেখি। এই দেখো নাম্বার ঘয়ে আছে স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখে। এটা আমাদের সম্পূর্ণটাই আমাদের নিজেদের কাজ। এতক্ষণ যে আমরা রিডিংগুলো পড়লাম, সেই রিডিং থেকে আমাদের এই জিনিসগুলো লিখতে হবে। তো স্বাধীনতা দিবসের গুরুত্ব আশা করি আমরা বুঝতে পারছি। তারপর নেক্সট প্রশ্নে আছে আমাদের, আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। তো তুমি নিজে কি কি করতে চাও সেটার একটা তালিকা কি তুমি অবশ্যই তৈরি করবে। যে আমি স্মৃতিসৌধে ফুল দিতে যেতে চাই, শহীদদের, আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে, কি তাই না, কিংবা আর কি কি করতে পারি আমরা একটু নিজেরা চিন্তা ভাবনা করে আমরা নিজেরা লিখে ফেলবো। আমাদের 1 থেকে 10 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমাদের টোটাল 10 লাইন আমরা বাক্য অবশ্যই সবাই লিখতে পারবো। তো অবশ্যই কি করবো, আমরা সবাই নিজেরা লিখে ফেলবো। তো চলো আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা ক্লিয়ার করে ফেলি ক্লাসে। ওকে, চলো নেক্সট পেজে চলে যাই। ওকে, আমাদের বিজয় দিবস। এখন চলে এসছি আমরা বিজয় দিবসে। ছবি 1-এ দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। ছবি 2-এ আমরা যেটা দেখতে পাই, ছবি 2-এ যুদ্ধরত মুক্তিবাহিনী। ওকে, ছবি 3-এ আমরা দেখতে পাই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। তারপর ছবি 4-এ আমরা যেটা দেখতে পাই সেটা হলো মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। আচ্ছা, কতে চলে যাব, ছবি দেখি, বলি ও নিচের ছকে লিখি। কিসের ছবি, ছবিতে কি ঘটছে, কেন এটি ঘটছে। তো আমরা প্রত্যেকটা প্রশ্নেরই আমরা উত্তরগুলো লিখব। তার আগে আমরা একটু রিডিংটা পড়বো। রিডিংটা পড়লে আমাদের জন্য সহজ হয়ে যাবে। চলো তো শুরু করি। আমরা একটু জুম করে নিলাম, আমাদের সবার জন্য বুঝতে এবং দেখতে সুবিধা হবে। 1971 সালের 26শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। 10 এপ্রিল 1971 গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তিবাহিনী। মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেন সকল শ্রেণীর পেশার মানুষ। অসীম সাহসে তারা যুদ্ধ চালিয়ে যায়। ভারত সহ কিছু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করে। প্রায় 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলে। পাকিস্তানি বাহিনী অবশেষে হার মানতে বাধ্য হয়। 1971 সালের 16 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। আমরা বিজয় অর্জন করি। বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমরা প্রতি বছর যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান,
আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের। তো এইটা ছিল আমাদের মূল পাঠ, এটা আমরা পড়লাম। এখন আমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের আনসার করা ভীষণ সহজ হয়ে যাবে। ওকে, আমরা যখনই কোনো প্রশ্নের আনসার করতে পারবো না তখনই কি করব, ধরো আমি একটু আগে রিডিংটা পড়লাম, আমি ভুলে গিয়েছি, তখন কি করতে পারি, আবার আমরা বইয়ের এই রিডিং পেজে চলে আসব, দেখে নেব, আর তারপর আমরা নোট করব কিংবা লিখব। আমি সবার আগে বলবো, মুখস্থ করার থেকে আগে জিনিসটা লেখা বেটার। তুমি যে লাইনটাই ভুলে যাবে ওই লাইনটা আগে নিজে দেখে দেখে লিখবে। লেখার পর কি হবে, তুমি যে জিনিসটা লিখলে তোমার মাইন্ডে ওইটা অটো সেভ হয়ে যাবে, অর্থাৎ খুব দ্রুতই তুমি ওইটা তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং কি মুখস্থ করতে পারবে। অর্থাৎ একটা জিনিস যদি আমরা বুঝতে পারি, আমাদের সেটা মুখস্থ করা কোনো ব্যাপার না। তো চলে যাব আমাদের প্রশ্নে। তো কিসের ছবি ছিল, ছবিগুলো আমরা কিন্তু অবশ্যই কি মুক্তিযুদ্ধের ছবি ছিল, আমরা বুঝতেই পারছি জিনিসগুলো। তারপর ছবিতে কি ঘটছে আমরা কখনো দেখতে পাচ্ছি, যারা আমাদের যুদ্ধে হেরে যাওয়ার পর আত্মসমর্পণ করছে, তারপর মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ, স্পেশালি আমি এটাই বলবো। ওকে, কেন এটি ঘটছে, আমাদের অধিকারের জন্য, আমাদের স্বাধীনতার জন্য ঘটেছিল, তাই না? ওকে, তারপর কিসের ছবি, ছবি 2, আচ্ছা এটা হলো আমাদের ছবি 1-এর বিবরণটা এখানে লিখতে বলেছে, তো এটা আমরা ছবি 1-এরটাই এখানে আমরা উল্লেখ করব। ঠিক আছে, ছবি 1-এরটাই। ছবি 1-এ আছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। তাহলে কিসের ছবি, মুক্তিযুদ্ধের ছবি। ছবিতে কি ঘটছে আমরা এখানে লিখতে পারি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। ওকে, কেন এটি ঘটছে, এটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য ঘটছে। ওকে, তারপর ছবি 2-এ যেটা আছে সবগুলো একই রকম, আমি যেটা বললাম ছবিগুলো দেখে শুধু আমরা জাস্ট বর্ণনা করব। ছবি 2-এটা কিসের ছবি, জাস্ট আমরা চলে যাব ওখানে, আমরা একটা স্ক্রিনটা জুম করে নিই আমাদের জন্য ভালো হবে। এটা যুদ্ধরত মুক্তিবাহিনী। ছবিতে কি ঘটছে এটা আমরা জানি, এটি কেন ঘটছে সেটাও আমরা বুঝতে পারছি, এটা লিখে ফেলবো। 3য় নম্বরে এটা কিসের ছবি, এটা কি আমরা এখানে 3য় ছবিতে কি দেখতে পেয়েছি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, তাই না? তো এটা আমরা উল্লেখ করে ফেলবো, ছবিতে কি ঘটছে কেন ঘটছে এই জিনিসগুলো। তারপর ছবি 4-এ আমাদের যেটা আছে মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ, তো এটা লিখবো এবং বাকি জিনিসগুলো আমরা কি করব, নোট করে ফেলবো, লিখে ফেলবো। ওকে, তো আশা করি জিনিসগুলো ক্লিয়ার, একদমই সহজ। ওকে, তারপর খ নাম্বারে চলে যাব, বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করি। বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করি। তো এখানে আমাদের বিষয়বস্তু আছে প্রথম অস্থায়ী সরকার। প্রথম অস্থায়ী সরকার কে সেটা আমরা এখানে লিখে ফেলবো, আমরা কিন্তু পড়েছি, এটা কিন্তু আর টিচার বলবো না, আমরা যারা পারবো তারা কমেন্ট সেকশনে লিখবো এবং নিজেরা বইতে নোট করে ফেলবো। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন এটাও আমরা জানি, অলরেডি পড়েছি। তারপর মুক্তিবাহিনীটাও আমরা সেম একইভাবে কি করব, লিখে ফেলবো। তারপর আছে 16ই ডিসেম্বর 1971 সাল। আচ্ছা, এই দিন কি ঘটেছিল সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। ওকে, চলো তারপর গ নম্বরে চলে যাই। গ নম্বরে আছে বইয়ের লেখাটুকু পড়ে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচের সম্পর্কে চিত্রে লিখি। আমাদের বিজয় অর্জন, এটা আমাদের বিজয় অর্জন, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এগুলো লেখা আছে এবং বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নিজেরা কি করব, লিখে ফেলবো। কে নিজেরা লিখবো সবাই, একদমই সহজ। কোটেশনগুলো আমরা বই থেকে যে রিডিংগুলো পড়েছি ওখান থেকে জাস্ট নোট করে ফেলবো। তারপর বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করব। ওগুলো আমাদের নিজেদের করতে হবে, সম্পূর্ণটা আমাদের নিজেদের করতে হবে, গাইডের উপরে ভরসা করা যাবে না টিচারের। আর যেহেতু জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, নিজেদের এই রিডিং থেকে দেখে দেখে কি করতে হবে, লিখে ফেলতে হবে। তারপর আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে যাই তার একটি তালিকা তৈরি করি। একদমই সহজ প্রশ্ন, তুমি তোমার নিজের চিন্তা ভাবনাগুলো তুমি লিখে ফেলবে যে আগামী আমাদের যে বিজয় দিবসটা আসতে চলেছে সেই দিন তুমি কিভাবে এটা উদযাপন করবে এবং কি কি করতে চাও। তো এগুলো কিন্তু অবশ্যই করবে, নোট করে ফেলবে তোমরা সবাই। ওকে, তারপর চলে যাব আমরা প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো 21-এর গান কে রচনা করেন, ক নাম্বারে আছে আমাদের যেটা উত্তর হবে সেটা আমরা টিক চিহ্ন দেব। ক নাম্বারে আছে কাজী নজরুল ইসলাম, খ নাম্বারে রবীন্দ্রনাথ ঠাকুর, গ নাম্বারে শামসুর রহমান, ঘ নাম্বারে আব্দুল গফফার চৌধুরী। আমরা কিন্তু পড়েছিলাম তাই না, আব্দুল গফফার চৌধুরী। ওকে, আচ্ছা একটা প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, বাকিগুলো নিজেদেরকে করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল, 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ,
26শে মার্চ, 16ই ডিসেম্বর, এটা আমরা জানি, আমি কিন্তু বলেছিলাম এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন। এই জিনিসগুলো আমরা নোট করব এবং মনোযোগ সহকারে পড়ব, তো অবশ্যই এটা লিখে রাখবে। তো সেই জিনিসগুলো কি করবে, এ কারণে নোট করতে বলা হয় এবং পড়তে বলা হয় মনোযোগ সহকারে। তো সেটা আমরা কি করব, টিক চিহ্ন দিয়ে ফেলবো 2য় নাম্বার। ওকে, আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। একটু সংক্ষিপ্ত প্রশ্ন, চলো সংক্ষিপ্ত প্রশ্নে যাই। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তুমি কি করবে তোমার নিজে থেকে? যারা নিজেদের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়ে গিয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা কি কি করতে পারি সেই জিনিসগুলো নিজেরা লিখবো। ওকে, কাল রাত বলতে কি বোঝায়? কাল রাত বলতে কি বোঝায় আমরা জানি না, যে আমাদের গণহত্যা চালানো হয়েছিল, কত তারিখে চালানো হয়েছিল, কত সালে চালানো হয়েছিল গণহত্যা, সেগুলো আমরা কি উল্লেখ করব, এখানে সুন্দর করে আমরা কি উল্লেখ করব। ওকে, তারপর মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল এটাও আমরা জানি, আমি ক্লাসে উল্লেখ করে দিয়েছি। ওকে, পাকিস্তান বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল এটাও আমরা জানি। গ নম্বরে বর্ণনামূলক প্রশ্ন, ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করো। তোমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা যদি ক্লাসে লিখতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে, যদি বলি 1 ঘন্টা প্লাস কি তারও অনেক বেশি লাগবে। তো প্রত্যেকটা জিনিসের উত্তর কিন্তু আমাদের কাছে আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের উত্তর মানে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যেটা আমি বোঝাতে চেয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর। দেখো আমরা যে রিডিংগুলো পড়েছিলাম, দেখো আমরা নোট করে রেখেছি কিন্তু, হ্যাঁ, নোট করে রেখেছি। 1971 সালে 26শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। তো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এখান থেকেই আমাদের প্রশ্ন করা হয়েছে। আমরা যে রিডিংগুলো পড়লাম, দেখো আমি একটু দেখাই, এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে যে এখানে শহীদ দিবস উপলক্ষে আব্দুল গফফার চৌধুরী রচনা করেন 21-এর গান, আমরা কিন্তু টিক চিহ্ন পেয়েছিলাম, তাই না? ওকে, তো এগুলো আমাদের নিজেদের করতে হবে, নিজেদেরকে উত্তরগুলো লিখতে হবে। তো আমরা যদি নিজেদের ভিতর থেকে যেটা আসে সেই উত্তরগুলো লিখি, দেখা যাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো খুব ভালো হবে। আমাদের গাইডের আশায় বসে না থেকে আমরা নিজেরা, অর্থাৎ গাইড থেকে দেখে না লিখে, মুখস্থ না করে আমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। ওকে, আশা করি ক্লিয়ার আমার কথা। ওকে, চলো, তো আজকে আমরা অধ্যায় 3 খুব ভালো করে আলোচনা করলাম। তো অধ্যায় 4-এ যাব। আজকে আমরা ক্লাসে অধ্যায় 4 পুরোটা করতে পারবো না, তবে যতটুকু করতে পারি চলো শুরু করি। আমাদের অলরেডি 3য় অধ্যায় শেষ, চলে আসবো 4র্থ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 4 আমাদের সংস্কৃতি। আমাদের ভাষা, খাবার ও পোশাক। আচ্ছা, আমি চাকমা, দেখো এখানে কি বলেছে, এই উক্ত ব্যক্তি বলেছে আমি চাকমা ভাষায় কথা বলি। ওকে, তারপর উক্ত ব্যক্তি বলেছে আমার ভাষা বাংলা, আমি বাংলায় কথা বলি। ওকে, কোন ভাষার কথা বলা হয়েছে? এখানে চাকমা ভাষার কথা বলা হয়েছে এবং বাংলা ভাষার কথা বলা হয়েছে। ওকে, তারপর খাবারের নামগুলো লিখি। ওকে, এখানে আমরা নানান পদের খাবার দেখতে পাচ্ছি, তাই না? কি খাবার দেখে কি অনেকে লোভ লেগে গিয়েছে? আশা করি না, খাবার দেখে লোভ লেগে যায়নি। তো এটা আমাদের কি করব, খাবারের নামগুলো এখানে আমরা লিখব। আমরা যেহেতু বাঙালি, আমরা সবাই খাবারের নামগুলো জানি। বাঙালির বাইরেও যারা আছে বাঙালির খাদ্যের প্রতি তাদের ভীষণ একটা টান, যদি বলি খাবারগুলো কি খুবই সুস্বাদু, তাই না? তো খাবারের নামগুলো আমরা নিজেরা লিখে ফেলবো। এটা নাই বললাম খাবারের নামগুলো, হয়তো বলতে গেলে দেখা যাবে আরো বেশি লোভ লেগে যেতে পারে। ওকে, তো তারপর নেক্সট আমরা চলে যাব পুরুষের পোশাকের নাম, পুরুষদের পোশাকের নাম। তো এই নামগুলো আমরা লিখে ফেলবো, আমাদের নিজেদের যাদের যেটা আছে সেটা আমরা লিখতে পারি। ওকে, তারপর নারীদের পোশাকের নাম, পুরুষদের পোশাকের নাম কি? ধুতি পাঞ্জাবি আছে এখানে, তারপর শার্ট, প্যান্ট আছে, তাই না? লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে। নারীদের পোশাক আছে শাড়ি, বোরখা, 3 পিস, গাউন, হ্যাঁ, ফ্রক, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা লিখবো, এখানে নোট করব। একদমই ইজি, এগুলো বলার মতো না, এগুলো আমরা নিজেরাই নোট করতে পারবো, লিখতে পারবো, কারণ আমরা তো অবশ্যই সবাই এগুলো জানি। ওকে, আমাদের নিজস্ব ভাষা রয়েছে, জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করি। মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়ম কানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও উপাদান রয়েছে, যেমন নৃত্য, সঙ্গীত, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি।
তো আমরা এখানে অনেক কিছুই জানলাম। পরবর্তী পেজে চলে যাব আমরা। ওকে, এই পেজে আমরা রিডিংটা একটু পড়ব। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা এই ভাষাতেই পড়ি, লিখি এবং কথা বলে মনের ভাব প্রকাশ করি। আচ্ছা, আমি খুব আস্তে আস্তে করে পড়ছি, জিনিসগুলো খুব স্লো পড়ছি। আশা করি কারো কোনো বুঝতে কষ্ট হবে না এবং প্রবলেম হবে না। এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ। এছাড়াও বাংলা ভাষার পাশাপাশি এদেশে বসবাসকারী অন্যান্য নৃগোষ্ঠীও নিজস্ব ভাষা রয়েছে। সারা বিশ্বে মাতৃভাষার কথা বলার জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম। ভাষা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। বাংলাদেশের সংস্কৃতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান হলো খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা ভাত, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের পদ পরিবেশন করা হয়। আচ্ছা, খাবারের নাম শুনে অনেকের লোভ লেগে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। ওকে, চলো, লোভ দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমরা পড়তে এসেছি, পড়ার দিকে মনোযোগী হব। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন ফিরনি, সেমাই, দই, মিষ্টি ও নানা রকমের পিঠা। আমাদের দেশের উল্লেখযোগ্য পিঠাগুলো হচ্ছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই, পুলি পিঠা, পাটিসাপটা, পাকন পিঠা, পান্তুয়া, মালপোয়া, কুলসি, কাটা পিঠা, কলা পিঠা, নারকেল পিঠা, নারিকেলের ভাজা পুলি, তেলের পিঠা, সেমাই পিঠা প্রভৃতি, অর্থাৎ প্রভৃতি মানে প্রকারের পিঠা রয়েছে, যেগুলো আমরা নাম বলে শেষ করতে পারবো না। ওকে, বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর কিছু ঐতিহ্যগত খাবারও রয়েছে, যেমন নাপ্পি, লাউসো, থাংরো, সিংজু ইত্যাদি। ওকে, বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে। নোট করি, দেখো কোথায় আছি আমরা, এখানে, তাই না? ওকে, পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পায়জামা, পাঞ্জাবি ও ধুতি অন্যতম। এছাড়া উল্লেখযোগ্য ওকে, পেনে চলে যাবো আবার একটু। ওকে, এছাড়াও উল্লেখযোগ্য পোশাকগুলো হলো শার্ট, প্যান্ট, স্যুট, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরেন। শিশুদের মধ্যে ছেলেরা সাধারণত গেঞ্জি, হাফ প্যান্ট, শার্ট, পায়জামা, পাঞ্জাবি, জ্যাকেট ইত্যাদি পোশাক পরে, আর মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ, স্কার্ট, কার্ডিগান ইত্যাদি পোশাক পরে। বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত পোশাকও পরিধান করেন, যেমন পিনন, হাদি, থামি, আঙ্গি, দগবান্দা, দাকসারি ইত্যাদি। বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা, খাবার ও পোশাকের বৈচিত্র্য এই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ওকে, আমরা ক নম্বরে চলে যাব। অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচের বক্সে তা লিখি। ওকে, চলো তাহলে আমরা খুঁজি এবং লিখি। 1 নম্বরে আছে ভাষা। কি কি ভাষা আছে আমাদের বাংলাদেশে? বাংলা ভাষা, চাকমা ভাষা, মারমা ভাষা, তাই না? এগুলো লিখতে পারি। ওকে, তারপর এক একটা মানে গোষ্ঠীর এক এক রকম ভাষা। ওকে, তারপর সংস্কৃতির ঐতিহ্যর উপাদান। সংস্কৃতির ঐতিহ্যের উপাদানগুলো কি কি আছে সেগুলো আমরা লিখে ফেলবো, আমরা কিন্তু পড়েছি এখান থেকে। তারপর 2য় নাম্বার এবং 3য় নাম্বারে আছে জিনিসগুলো সুন্দর করে নোট করবো, অর্থাৎ আমরা কি করব, ঘরের মধ্যে লিখে ফেলবো। তার পরের পেজে যাই আমরা। পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা করি। আচ্ছা, এটা তো একদমই সহজ, এটা বলে দেওয়ার কিছুই নাই। পোশাক, আমরা যে ধরনের পোশাক পরে থাকি অবশ্যই রুচিশীল পোশাকগুলোই পরে থাকি, সেই জিনিসগুলো লিখবো। এবং খাবারের জিনিসগুলো আমরা লিখবো। আমরা যারা যেরকম খাবার খাই সেই খাবারগুলো, যেমন বাঙালির খাবার আলাদা এবং মারমার এক প্রকারের খাবার খেয়ে থাকে, তাই না? একটু আগে পড়লাম। তো তারাও যে বাঙালির খাবার খায় না তা না, তারাও বাঙালিদের খাবার খায়। তো আমরা যারা যেই খাবার খেয়ে থাকি সেই খাবারের নামগুলো লিখে ফেলবে, এগুলো আর বলার কিছুই না। ওকে, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। শূন্যস্থানে আমাদের উপযুক্ত শব্দগুলো বসাতে হবে। উপরে দেখতে পাচ্ছি বাংলা ভাষা, নাপ্পি, পোশাক সম্পর্কিত। ওকে, যোগাযোগে ব্যবহৃত সংস্কৃত উপাদান ড্যাশ এবং তারপর আছে বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম দেশ বাংলা।
তাই না? আমরা এটা জানি, এটা অনেক সহজ ছিল। ওকে, 1 নাম্বারটা অনেক বেশি সহজ, 2য় নাম্বার সহজ, 3য় 4র্থ সবগুলোই একই রকম, আমরা অলরেডি পড়েছি। বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ড্যাশ, কি খাবারের নাম কি আছে, এটা কি আমাকে বলতে হবে না? নিশ্চয়ই। তারপর শাড়ি ও পাঞ্জাবি ড্যাশ সংস্কৃতির উপাদান, শাড়ি ও পাঞ্জাবি ড্যাশ সংস্কৃতির উপাদান, এটা আমরা একটু নোট করব। ওকে, 1 মিনিট, আমরা একটু এটা জাস্ট করে ফেলি। ওকে, অর্থাৎ আমাদের উপযুক্ত শব্দগুলো এখানে বসাতে হবে, একই শব্দ বারবার হলে সেটা আমরা বসাতে পারি, সমস্যা নেই। ঘ নাম্বারে অর্থাৎ যেমন আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি? বাংলা ভাষা, তাই না? তারপর শাড়ি ও পাঞ্জাবি ড্যাশ সংস্কৃতির উপাদান, কোন সংস্কৃতি? পোশাক সম্পর্কিত না এটা? আমাদের নিশ্চয়ই পোশাক, শাড়ি ও পাঞ্জাবি। তো এটা আমরা লিখবো, যেটা হবে সেটাই আমরা লিখবো, সঠিকটা লিখবো, আমি আর বলে দেব না, এগুলো নিজেদেরকে নোট করতে হবে। হ্যাঁ, এগুলো নিজেদের নোট করতে হবে, তো লিখতে হবে। ওকে, তারপর ঘ নাম্বারে চলে যাব। দেখো, ঘ নাম্বারে আছে আমাদের কি? আমি বিবাহ, জন্মদিন, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেগুলোতে লোকজন কি কি পোশাক পরে এসেছিল এবং কি কি খাবার পরিবেশন করা হয়েছিল তার একটি তালিকা তৈরি করি। এটা আমাদের নিজেদের করতে হবে। লোকজনের পরিধেয় পোশাক, নাম, পরিবেশের খাবারের নাম, তাই না? এগুলো এক এক রকম। আমাদের পোশাক, আমরা বাঙালির এক পোশাক পরি, চাকমা মারমার এক রকমের পোশাক পরে, তো আমরা যে ধরনের পোশাকগুলো পরি আমরা সেগুলোই লিখবো। এবং পরিবেশিত খাবারের নাম, হ্যাঁ, সেগুলো আমরা নিজেদের মতন করে লিখবো, এখানে নিজেদের মতন করে লিখবো। ওকে, ক্লিয়ার? তো পরের পেজে যাব আমরা। পরের পেজে আছে আমাদের সঙ্গীত ও নৃত্য উৎসব। তো এইটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে। এর পরের ক্লাসে কিন্তু এর পরবর্তী অধ্যায়েও আমাদের আলোচনা করা হবে। তো অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসে সবাইকে যুক্ত থাকার জন্য আহ্বান জানাবো। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকছে। ওকে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি আমরা একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই দিতে পারি, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারি। অ্যান্ড আমাদের পরবর্তী লেসনের জন্য আমরা অপেক্ষা করব। আমরা সামনের সপ্তাহে এর পরবর্তী ক্লাস পেয়ে যাব। আমরা এই সপ্তাহে আমাদের প্রথম ক্লাসটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। আজকে ছিল আমাদের দ্বিতীয় ক্লাস, সেটাও আমরা অলরেডি করা হয়ে গেল আমাদের। তো তৃতীয় ক্লাস দেখার জন্য অবশ্যই সবাইকে আমি বলবো। তো এই পর্যন্তই থাকছে। সবাইকে নমস্কার, দেখা হবে পরবর্তী ক্লাসে।